প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা। সাথে আছে আমি তৌহিদুল ইসলাম তারিক। প্রিয় দর্শক, আমাদের দেশে প্রতি 3 জন নারীর একজন এবং প্রতি 5 জন পুরুষের একজন ভুগছেন হাড় ক্ষয় কিংবা হাড়ের ব্যথা বা গিড়া ব্যথায়। আমরা আজকে এই পর্বে এই বিষয়ে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এর কারণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ, মেডিসিন ও রিউমাটোলজি স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। কালবেলাকে অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত আমরা দেখে আসবো। ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ 1975 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর 2012 সালে বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি FCPS ও 2016 সালে রিউমাটোলজির উপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MD সম্পন্ন করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। স্যার, আমাদের আলোচনার বিষয় আজকে যে গিড়ার ব্যথায় করণীয়, আমাদের এই বিষয়ে আসলে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে জনমনে, এবং অনেকেই অনেক ধরনের কনফিউশনে এবং দ্বিধায় থাকেন যে এটা আসলে কি কারণে হচ্ছে। আমরা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। শুরুতে যদি একটু আমাদের বলতেন যে গিড়া ব্যথা কি কারণে হয় আসলে। ধন্যবাদ। আসলে গিরা ব্যথা বলতে আমরা বলি যে অস্থিসন্ধি, বাংলায় যেটি বলে, আসলে দুইটি হাড়ের যে সংযোগস্থল, এবং একজন মানুষের শরীরে কিন্তু অনেক গিরা আছে। কখনো কখনো বলা হয় প্রায় 360টা গিরা আছে মানুষের শরীরে। তো এই গিরাগুলোর যখন বিভিন্ন কারণে কোনো প্রদাহ হয়, অনেক সময় ইনফেকশন হয়, অনেক সময় দেখা যায় যে ওভার ইউজ, একটু এক্সট্রা ইউজ করা হচ্ছে, একটা এক্সট্রা প্রেশার পড়ছে, আনএক্সিস্টম ইউজ হচ্ছে। তো এই ধরনের নানাবিধ কারণে আসলে গিরা ব্যথা হয়। যখন এই অস্থিসন্ধি আক্রান্ত হয় আসলে বিভিন্ন কারণে, তখন সেটাকে আমরা গিরা ব্যথা বলি। আচ্ছা, এটা কি কোনো রোগ? গিরা ব্যথা কখনো কখনো খুব মারাত্মক রোগ, আবার কখনো কখনো তেমন কোনো রোগও না। যদি আমি বলি যে একজন মানুষ হয়তো কোনো একটি কারণে একটু বেশি কাজ করলো, কোনো একটি অ্যাক্সিডেন্টালি কখনো কখনো ওই গিরার উপর এক্সট্রা প্রেশার পড়লো, তখন যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে ছোটোখাটো আঘাতজনিত, ছোটোখাটো ওভার ইউজজনিত যে ব্যথাগুলো, এগুলো আসলে কোনো রোগ না। এগুলো ফর দ্য টাইম বিং এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায়, আমরা বলি যে যে রোগগুলো মারাত্মক রোগ সেটি হচ্ছে বা দীর্ঘমেয়াদী, এর ভিতরে আছে যেমন গিরায় যদি কখনো ইনফেকশন হয়, সেপটিক আর্থ্রাইটিস আমরা বলি, ইনফেকশন, জীবাণু যখন গিরার ভিতরে ঢুকে গিয়ে পুঁজ হয়ে যায়, সেটি একটি মারাত্মক রোগ। আবার যদি কখনো কখনো আমরা বলি অটো ইমিউন অনেকগুলো ডিজিজ আছে, যেটি দেখা যায় যে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা কখনো কখনো নিজের বিরুদ্ধে কাজ করে। যেমন হচ্ছে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি, স্পন্ডাইল আর্থ্রাইটিস থেকে শুরু করে SLE বা লুপাস থেকে শুরু করে অনেকগুলো রোগ আছে, যে রোগগুলোতে দেখা যায় যে গিরা আক্রমণ করে, এবং সেখানে আসলে মূলত ব্যথাটি হয় হচ্ছে প্রদাহজনিত কারণে। সেটিও একটি দীর্ঘমেয়াদী রোগ, এবং যদি চিকিৎসা না করা হয় অনেক সময় গিরা নষ্ট হয়ে যায়। সুতরাং এটি আবার রোগ। অনেক সময় গাউট আমরা বলি, ইউরিক অ্যাসিড জমা হয়ে ভিতরে ডিস্ট্রাকশন করে, অনেক সময় ক্ষত তৈরি করে, এগুলোও কিন্তু রোগ। তো সুতরাং আমাদের বুঝতে হবে যে এই গিরা ব্যথাটা অনেকভাবে আমরা ক্লাসিফাই করি, যে কখনো কখনো এটি আসলে তেমন কোনো রোগ না, গুরুত্ব দেওয়ার অত প্রয়োজন নাই। বাট বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায় দীর্ঘমেয়াদী হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটি রোগ হিসেবে ধরে নিয়ে আমাদের সেটা নির্ণয় করতে হবে এবং চিকিৎসা করতে হবে। বেশ কিছু সমস্যার কথা আপনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আসলে যারা গিরা ব্যথা অনেকদিন যাবৎ ভুগছেন, যে বিষয়টা আমরা অনেক সময় আসলে শুনে থাকি যে বাতের ব্যথা কিংবা আর্থ্রাইটিস, মেডিকেল টার্মে যে বিষয়টা বলা হয়, আর্থ্রাইটিসের সাথে আসলে গিরা ব্যথা কোনো পার্থক্য আছে কিনা, বা আর্থ্রাইটিস আমরা কখন বলবো এই ব্যথাটা? আর্থ্রাইটিস আমরা বলি, মানে ইংরেজি টার্ম যেটা আর্থ্রাইটিস যখনই বলবো সেখানে কোনো ধরনের প্রদাহ বা ইনফেকশন আছে। যদি আমাদের এই ওভার ইউজ জনিত ব্যথা হয়, সেটিতে ইউজুয়ালি আর্থ্রাইটিস না। আবার যদি দেখা যায় যে অটোইমিউন যে ডিজিজগুলো আমি বললাম, এই যে গিরার ভিতরে একটা প্রদাহ তৈরি হয়, এবং সেই প্রদাহ তৈরি হয়ে দেখা যাচ্ছে গিরার ভিতরের যে স্ট্রাকচারগুলো আছে, আমরা বলি সাইনোভিয়াম, মানে আমার গিরাকে কাভার করে রাখে,
সেখানে একটা প্রদাহ তৈরি হওয়ার মাধ্যমে ওখানকার অনেক সময় পানি জমে যায়, ফুলে যায়, এক্সটার্নালি অনেক সময় লাল হয়ে যায় এবং যিনি আক্রান্ত হন উনি খুব ব্যথা অনুভব করেন এবং দেখা যায় যে ওই গিরাটি নাড়াতে পারছেন না। তো তখন আমরা সেটাকে আর্থ্রাইটিস বলবো। স্পেসিফিক লক্ষণ আছে কিনা যে তখন আমরা বলবো যে ইনি আর্থ্রাইটিসে আক্রান্ত? আর্থ্রাইটিসে আক্রান্ত প্রথমত হচ্ছে আর্থ্রাইটিসটা ইউজুয়ালি হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা বলি যে 6 সপ্তাহ বা তার বেশি, দ্যাট ইজ 1.5 মাসের বেশি যখন একটা গিরা ব্যথা সাস্টেইন করে থেকে যায়, তখন হচ্ছে আমরা সেটাকে দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস হিসেবে আমরা সেটা মনে করি। তো আর্থ্রাইটিস যখন দীর্ঘমেয়াদী হবে তখন অবশ্যই আমাদের সেটা নজরে নিয়ে আসতে হবে এবং সেটার কারণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয়, আপনি ইউরিক অ্যাসিডের কারণে ব্যথার কথা বলছেন বা ওভার ইউজের কারণে ব্যথার কথা বলেছেন গিরায়, কিংবা আর্থ্রাইটিসের কারণেও গিরার ব্যথাগুলো হয়ে থাকে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনাদের কাছে যে রোগীরা আসে তারা মূলত কোন সমস্যাটা বেশি নিয়ে আসে, কোন কারণে তাদের গিরা ব্যথাটা বেশি হচ্ছে? এমনি ব্যথা যখন আমরা বলি যে গিরা ব্যথা ক্ষেত্রেও আমাদের একটু বাড়তি আরেকটা সতর্কতা আছে যে কখনো কখনো গিরা ব্যথার আর্থ্রাইটিস না হয়েও ব্যথা হতে পারে। তার মানে হচ্ছে গিরার ভিতরে দুইটা সন্ধিস্থলের পাশে আরও কিছু স্ট্রাকচার আছে, যেমন আমরা বলি লিগামেন্ট। এই লিগামেন্টে ব্যথা হয়েও অনেক সময় মানুষ মনে করতে পারে তার আর্থ্রাইটিস হয়েছে, আসলে সেটা আর্থ্রাইটিস না, এটা হচ্ছে ওই লিগামেন্টের কোনো প্রবলেম। অনেক সময় ওখানে লিগামেন্টের আমাদের গিরার পাশে বার্সা থাকে, মানে কিছু কুশন মতো একটা স্যাক থাকে, সেই জায়গাটাতে কোনো সমস্যা হলেও সেটাও অনেক সময় গিরা ব্যথা হিসেবে মানুষ মনে করে। কখনো কখনো আমাদের গিরার পাশ দিয়ে আমাদের নার্ভ চলে গিয়েছে, আমাদের বিভিন্ন ধরনের এই যে শিরা ধমনী সেগুলো চলে গিয়েছে, সেখানেও যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেখানেও অনেক সময় ব্যথা আমাদের মনে হইতে পারে যে আর্থ্রাইটিস। তো সুতরাং আমরা ফোকাস করি মানুষ আসবে হচ্ছে ব্যথা বলবে, বাট আমাদের ডায়াগনোসিস করতে হবে যে আসলে এটা আসলে আর্থ্রাইটিস নাকি পেরিআর্টিকুলার স্ট্রাকচার, যেটা পাশাপাশি কোনো সমস্যা আছে বা স্ট্রাকচারগুলো আছে সেখানকার কোনো সমস্যার জন্য হচ্ছে। সুতরাং আমরা সবসময় ফোকাস করি যে আর্থ্রাইটিস অবশ্যই ডায়াগনোসিস করতে হবে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেই ডায়াগনোসিসটা হলে ভালো, নাহলে সেখানে বিভ্রান্তি দেখা যায়। আমি অনুষ্ঠানের শুরুতে একটি পরিসংখ্যান বলছিলাম যে আমাদের দেশে প্রতি 3 জন নারীর একজন এবং প্রতি 5 জন পুরুষের একজন আসলে হাড় ক্ষয় রোগে ভুগছেন। তার মানে একটা বিষয় বোঝা যায় যে এই রোগের তীব্রতা এবং কত সংখ্যক মানুষ এই রোগটিতে ভুগছেন। তা আমাদের আলোচনার মূল বিষয়টা যেহেতু আর্থ্রাইটিস কিংবা এই ধরনের সমস্যা, আমরা একটু জানতে চাইবো যে এই আর্থ্রাইটিসের সমস্যাগুলো মূলত কাদের হয়, কারা বেশি ঝুঁকিতে থাকে? যদি আমি জেন্ডার ভাগ করি, কিছু আর্থ্রাইটিস আছে যেটা দেখা যাচ্ছে মহিলাদের বেশি হয়, কিছু আর্থ্রাইটিস আছে ছেলেদের বেশি হয়, আবার অনেক বয়স ভেদে আবার বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে। যেমন হচ্ছে আমাদের যে অস্টিও আর্থ্রাইটিস একটা রোগ, এই অস্টিও আর্থ্রাইটিস এটি ক্ষয়জনিত বা ডিজেনারেটিভ একটা আর্থ্রাইটিস আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের বেশি হচ্ছে। এসএডি একটি আর্থ্রাইটিস, সেই আর্থ্রাইটিসের ক্ষেত্রে সেখানে মহিলাদের বেশি হচ্ছে, সেখানে 9:1। আবার স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা বিশেষ ধরনের আর্থ্রাইটিস আছে, সেই আর্থ্রাইটিসের ক্ষেত্রে আবার ছেলেদের বেশি হচ্ছে। আবার কখনো কখনো আমরা বলি জেআরএ বা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা জেআইএ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সেই আর্থ্রাইটিসটা আবার বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। তো সুতরাং এটা বয়স ভেদে বা জেন্ডার ভেদে বিভিন্ন ধরনের পার্থক্য হতে পারে। আচ্ছা, এই আর্থ্রাইটিসকে আসলে আমরা বাত জ্বর কিংবা বাত রোগ কখন বলবো আসলে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে বাত জ্বর শব্দটি আসলে খুব পপুলার এবং সবাই জানে। তো যার কারণে যে কোনো ধরনের ব্যথা হলে, আর্থ্রাইটিস হলে মানুষ মনে করে যে বাত জ্বর হয়েছে। আসলে বাত জ্বর এবং বাত রোগ এটি কিন্তু ভিন্ন একটি জিনিস। বাত জ্বরের ক্ষেত্রে তার নিজস্ব একটি ক্রাইটেরিয়া আছে এবং বাত জ্বরটা আমরা বলি যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, 6 মাস থেকে 16 বছর বয়সের মধ্যেই বেশি হয়। এরপরে বাত জ্বরটা খুব কমে যায়, হবে না বিষয়টা এমন না, কিন্তু খুব কমে যায়। এবং বাত জ্বরের যে আর্থ্রাইটিসটা হয়, এই আর্থ্রাইটিসটা কিন্তু আমি যে কথাটি বললাম যে 6 সপ্তাহের বেশি থাকলে বাত রোগ, এই বাত জ্বরের আর্থ্রাইটিসটা আসলে 6 সপ্তাহের বেশি থাকে না, 6 সপ্তাহের মধ্যেই দেখা যায় যে তার আর্থ্রাইটিসটা ঠিক হয়ে যায়। এই জন্য যে সকল গিরা ব্যথা বা যে সকল আর্থ্রাইটিসটা 6 সপ্তাহের বেশি থাকবে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা বাত জ্বর না, বাত রোগ হতে পারে। আর একটা বয়স একটা ফ্যাক্টর, যদি এই অল্প বয়সের ভিতরে হয় এবং এই রোগটা হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগে গলা ব্যথা থাকে, তারপরে অনেক সময় দেখা যায় যে হার্টেও প্রবলেম থাকে, এই ধরনের আরও কিছু উপসর্গ আছে, যে উপসর্গগুলো দিয়ে আমরা পার্থক্য করি যে এটা আসলে বাত জ্বর কিনা। তো সুতরাং আমি প্রথমে বলবো যে এটা বাত জ্বর এবং বাত রোগ এক না, আমাদের অবশ্যই সেটা পার্থক্য করতে হবে।
খুব সুন্দর বলছিলেন স্যার। একটু যদি বলতেন যে আমাদের দেশে বিশেষ করে যারা 50 ঊর্ধ্ব বয়স্ক যারা আছেন তারা আসলে এই ধরনের সমস্যাগুলোতে বেশি ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে একটু বলবেন যে তারা আসলে কোন ধরনের আর্থ্রাইটিস বা গিরা ব্যথায় তারা ভুগছেন আসলে? 50 ঊর্ধ্ব যদি হয় সেই বয়সের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ রোগ যেমন অস্টিও আর্থ্রাইটিস, মহিলাদের ক্ষেত্রে সেটা বেশি হয়, অস্টিও আর্থ্রাইটিসের হারটা বেশি। এর পাশাপাশি রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি রোগ আছে, সেই আর্থ্রাইটিসটাও দেখা যায় যে একটু বয়স্কদের বেশি হয়, বাট অল্প বয়সেও সেটি হতে পারে। আর এর পাশাপাশি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের একটা গ্রুপ আছে যারা অনেক সময় আমরা বলি লেট অনসেট, অনেক ক্ষেত্রে দেখা যায় 50 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রেও কিন্তু বেশি হতে পারে। তো সুতরাং 50 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রে যদি সংখ্যা যদি বলেন সবচাইতে বেশি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস 50 ঊর্ধ্বের পরের যে বয়সগুলোতে, সেখানে অস্টিও আর্থ্রাইটিসের হারটা বেশি। এর পাশাপাশি এই ধরনের বাকি যেগুলো বললাম সেই আর্থ্রাইটিসগুলো হতে পারে। সেক্ষেত্রে আরেকটা বিষয় যদি একটু আমাদের বলেন যে আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করছি, অনেকে অনেক ধরনের পেশায় নিয়োজিত। সেক্ষেত্রে আর্থ্রাইটিসে আপনি যে প্রকারগুলো অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বললেন, এই আর্থ্রাইটিসগুলোতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কারা বেশি ঝুঁকিতে থাকতে পারেন? অস্টিও আর্থ্রাইটিস যদি বলি, অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেহেতু বললাম যে আসলে এক্ষেত্রে মহিলাদের একটা ঝুঁকি আছে। এর পাশাপাশি যারা ওবেজ, একটু যারা ওজন বেশি, তাদের দেখা যায় যে একটা আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি থাকে। এর পাশাপাশি কখনো কখনো দেখা যায় যে যদি কোনো ইনজুরি হয় সেই ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকিটা বেড়ে যায়। তো সুতরাং এই অস্টিও আর্থ্রাইটিস এই ধরনের হয়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আদার যে আর্থ্রাইটিসগুলো সেগুলো অনেকগুলো জেনেটিক ফ্যাক্টর কাজ করে, জিনগত কিছু পরিবর্তন শরীরের ভিতরে যখন থাকে। এর পাশাপাশি যখন আমরা বলি এনভায়রনমেন্টাল আর কিছু ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ইনফেকশন বা অন্য কিছু যখন যুক্ত হয়ে যায়, তখন দেখা যায় যে ওই রোগের প্রাদুর্ভাবটা শুরু হয়ে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস যে আর্থ্রাইটিসগুলো আছে, এটা বলে অটোইমিউন ডিজিজ আমরা বলি, এই রোগগুলো তখন বেশি হয়। আমাদের দেশের মানুষের আসলে রিউমাটোলজি সম্পর্কে আসলে তাদের ধারণাটা আসলে খুবই কম। তারা যখন এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন তারা আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাবেন? আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞান কিন্তু আসলে থেমে নাই, চিকিৎসা বিজ্ঞান খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যার কারণে একটা সময় সাব স্পেশালিটি ওরকম ছিল না, বাট এখন কিন্তু বিভিন্ন অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে। এটার একটা বাড়তি সুবিধা হচ্ছে যে আসলে এই রিলেটেড রিসার্চ, এই রিলেটেড মানুষকে উপকার দেওয়ার যাবতীয় উপকরণ সব কিছু নতুনভাবে আসছে এবং খুব দ্রুত আসছে। তো রিউমাটোলজি একটি নতুন সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা মূলত হচ্ছে আর্থ্রাইটিস রিলেটেড যে ইস্যুগুলো, বাত রোগ রিলেটেড যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো আসলে বেশি ডিল করে। আসলে এটি ওয়ার্ল্ড ওয়াইড, এটি শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী আসলে রিউমাটোলজি একটি নতুন সাবজেক্ট। বাট এটা কিন্তু নতুন বলতে এখনকার নতুন না, এটারও বয়স প্রায় 15 বছর 20 বছর হয়ে গিয়েছে। বাট আমাদের দেশে এই রিউমাটোলজি ডিপার্টমেন্টটা শুরু হয়েছে মূলত 2012 সালে বিএসএমওতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা শুরু হয়েছে। বাট রিউমাটোলজি উইং হিসেবে তার আরও প্রায় 4-5 বছর আগে থেকেই সেটা চলমান ছিল। তো সুতরাং এই সাবজেক্টটি মানুষের কাছে নতুন, বাট এটার অ্যাক্টিভিটিস শুরু হয়েছে অনেক আগে। এবং এই রিউমাটোলজিস্টটা মূলত বাত রোগ রিলেটেড যেই বিষয়গুলো আছে সেইগুলো নিয়েই মূলত ডিল করে। তার মানে একজন রোগী যদি এই ধরনের লক্ষণগুলো, যে লক্ষণগুলো আপনি উল্লেখ করেছেন, এই ধরনের সমস্যায় যদি ভুগে থাকেন, একজন রিউমাটোলজিস্টের সাথে দেখা করলেই হয়তো তিনি সঠিক চিকিৎসাটা পাবেন। আচ্ছা, যেহেতু আমরা চিকিৎসা নিয়ে কথা বলছি, আমি একটু জানার চেষ্টা করব যে আমাদের দেশের মানুষের মাঝে কিছু প্র্যাকটিস আছে যে তারা যে কোনো ব্যথানাশক ওষুধ কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই গ্রহণ করছে। এটা আসলে ক্ষতিকর দিক আছে কিনা কোনো ধরনের? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধ, যে কোনো ওষুধই হচ্ছে একটি কেমিক্যাল, তার মানে তার অনেক ধরনের সাইড ইফেক্ট থাকতে পারে। বাট ব্যথানাশক ওষুধের কিছু কমন সাইড ইফেক্ট আছে যেগুলো আমাদেরকে নানাভাবে আক্রান্ত করতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, ব্যথানাশক ওষুধ কিন্তু খুব আলসারেশন করে সেটি পারফোরেশন পর্যন্ত করতে পারে, সুতরাং সেটি একটি বড় ঝুঁকি। এর পাশাপাশি একজন পেশেন্টের যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে অথবা কিডনিতে সমস্যা না থাকলেও এই ব্যথানাশক ওষুধ কিন্তু কিডনি আক্রান্ত করতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিওর করতে পারে, বা যার আগে থেকে একটু প্রবলেম আছে তাকে অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিওর আমরা বলি, সেটির সমস্যা করতে পারে। এর পাশাপাশি যাদের লিভারে প্রবলেম আছে, এই লিভার রোগটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে, ইভেন লিভার ইনজুরি করতে পারে এই ব্যথানাশক ওষুধ। বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে,
এই হার্টের রোগীদের ক্ষেত্রেও কিন্তু ব্যথানাশক ওষুধ একটা মারাত্মক খারাপ প্রভাব তৈরি করতে পারে। সুতরাং আমাদের তো ব্যথা কমাতেই হবে। আমরা বলবো যে ব্যথানাশক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। একই সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে আরেকটি প্র্যাকটিস আছে যে বিশেষ করে মুরব্বীদেরকে অনেকে পরামর্শ দেয়, হয়তো তিনি বিশেষজ্ঞ না কিন্তু হয়তো গিটে ব্যথা হচ্ছে, বলছেন যে আপনি তো বয়স্ক হচ্ছেন, আপনি একটি করে ক্যালসিয়ামের ট্যাবলেট খান। হ্যাঁ, কিংবা আবার অনেক সময় ব্যথার ক্ষেত্রে স্টেরয়েড ওষুধেরও প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এই দুই ধরনের ওষুধ বা আমরা এদের যৌক্তিকতাটা কি আসলে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো আমাদের সমাজে অনেক সময় ব্যথা, গিরা ব্যথা বা যে কোনো জায়গায় ব্যথা হলেই এই ক্যালসিয়াম খান। তো ক্যালসিয়াম যদি ডেফিসিট থাকে, কারো যদি কম থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম খাওয়াটা ভালো। কিন্তু ক্যালসিয়াম কোনো ব্যথানাশক ওষুধও না, বাতের চিকিৎসায় কোনো ওষুধও না। সুতরাং যে কোনো ব্যথার ক্ষেত্রে ক্যালসিয়াম না খাওয়াটাই আমি পরামর্শ দিব। আর ক্যালসিয়াম যদি বেশি হয়ে যায় সেটাও কিন্তু তার কিছু মারাত্মক ইফেক্ট আছে, যেমন অনেক সময় কিডনিতে পাথর হয়ে যায়, তারপরে অনেক সময় আমাদের গ্যাস্ট্রিক আলসার করতে পারে, আরও অনেক ধরনের ঝুঁকি আছে। তো সুতরাং ক্যালসিয়াম কমও যেমন খারাপ, বেশিও খারাপ। সুতরাং আননেসেসারি ক্যালসিয়াম খাওয়াটা ঠিক না। এবং এই বাতরোগ বা জয়েন্ট পেনের চিকিৎসায় আসলে ক্যালসিয়াম কোনো ওষুধ না। আর আপনাকে দ্বিতীয় প্রশ্নের যেটি আমি আনসার দিব সেটি হচ্ছে যে স্টেরয়েড জাতীয় ওষুধ। স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক সময় কটন, ডেফ্লাকর্ড, এই ধরনের কিছু পপুলার ওষুধ আছে। এই ওষুধগুলো দেখা যায় খুব দ্রুত ব্যথা কমিয়ে দেয়, কিন্তু এই ওষুধগুলোর সাইড ইফেক্ট আবার মারাত্মক। এই জন্য অনেক সময় দেখা যায় যে দোকানে গিয়ে এই ওষুধগুলো কিনছেন, খাচ্ছেন, এই খেতে খেতে যেটা হয়, হয়তো ওনার ব্যথা কমে যাচ্ছে, বাট ইন দ্য লং রান দীর্ঘমেয়াদী ইফেক্টের ভিতরে দেখা যাচ্ছে ওনার হাড়গুলো নরম হয়ে যাচ্ছে, অল্প একটু আঘাতে হাড় ভেঙে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এই পেশেন্টগুলোর যার ডায়াবেটিস নাই তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তার প্রেশার নাই তার প্রেশার হয়ে যাচ্ছে, এর পাশাপাশি শরীরটা ফুলে যাচ্ছে, চামড়াগুলো ফেটে যাচ্ছে। তো তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে, নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে, প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে, স্কিনে নানা ধরনের ইনফেকশনের ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে। সুতরাং স্টেরয়েড আমাদের গুরুত্বপূর্ণ একটি ওষুধ, প্রয়োজনে আমরা ইউজ করব, বাট এটার ব্যবহার শর্ট টাইম আমরা ইউজ করি ইউজুয়ালি, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ডোজ প্যাটার্ন আছে। সুতরাং একজন বিশেষজ্ঞই সেটা ঠিক করতে পারে যে কাকে কী পরিমাণ দিতে হবে, কতদিনের জন্য দিতে হবে। সুতরাং দোকান থেকে আমরা নেসেসারি এই ওষুধগুলো খেতে আমরা না করব, কারণ এটি ভবিষ্যতে আপনার বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আচ্ছা, সেক্ষেত্রে আর্থ্রাইটিস এর যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আপনাদের চিকিৎসা প্রক্রিয়া কি হয়ে থাকে? আর্থ্রাইটিসের আমরা বলি যে আসলে আর্থ্রাইটিস রিলেটেড বা রিউমাটোলজিক্যাল যে ডিজিজগুলো আছে সেই ডিজিজের সংখ্যা আসলে অনেক, প্রায় 600 রকমের রোগ আছে। অনেকে মনে করে গিরা ব্যথা মানে সব এক রোগ, আসলে এটা খুবই ভুল ধারণা। এবং গিরা ব্যথা এক এক রোগের ক্ষেত্রে এক একভাবে গিরা ব্যথা হয়, সেটি রিউমাটোলজিস্টরা ডায়াগনোসিস করবেন এবং সেটার চিকিৎসা প্যাটার্ন হচ্ছে ডিফারেন্ট। তাহলে আমি যদি বলি তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে রোগটাকে নির্ণয় করা, যে এটি কোন ধরনের রোগ। যদি মনে হয় যে এটি আর্থ্রাইটিস দীর্ঘমেয়াদী রোগ, তাহলে আমাদের একটা প্যাটার্নে যেতে হবে। আবার দীর্ঘমেয়াদী রোগ হলেও সেটা কোন ধরনের আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি যেটি বললেন, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা, স্পন্ডাইল আর্থ্রাইটিস কিনা, লুপাস কিনা, সেই জায়গাগুলো আমরা ডায়াগনোসিস করব এবং চিকিৎসা দিব। কিন্তু যেহেতু পেইনের ক্ষেত্রে আমরা প্রথম স্টেপে ব্যথানাশক ওষুধ দিই, বাট ব্যথানাশক ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা লিভার, কিডনি থেকে শুরু করে সব কিছু আমরা চেক করি, কিছু হিস্ট্রি নিই। হিস্ট্রি নিয়ে আমরা কোন ধরনের ওষুধ দিলে ওনার জন্য ভালো হবে সেই ধরনের ওষুধ আমরা প্রয়োগ করি এবং পরবর্তীতে আবার ফলো আপ করি যে এটার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। সুতরাং ব্যথানাশক ওষুধ দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ডিজিজ মডিফাইং, যদি দীর্ঘমেয়াদী অটোইমিউন ডিজিজগুলো হয়, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইল আর্থ্রাইটিস, আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ আছে কিছু, যেটি দীর্ঘমেয়াদী ওষুধ, এবং এই ওষুধগুলো ভিতর থেকে রোগটাকে কন্ট্রোল করে ফেলে। তো যখন কন্ট্রোল করে ফেলে তখন কোনো ধরনের ব্যথানাশক ওষুধ আর প্রয়োজন হয় না, শুধু সেই ওষুধগুলো খেলে দেখা যায় একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটা কি পুরোপুরিভাবে কিউরেবল কিনা রোগটি? যদি অটোইমিউন ডিজিজ হয়, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইল আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, লুপাস, এই ধরনের অনেক ধরনের আর্থ্রাইটিস আমরা খুব কমনলি পাই। সেই ধরনের রোগগুলো আসলে কন্ট্রোলেবল। আমরা বলি সব রোগ কিউরেবল না, বাট কন্ট্রোলেবল। যেমন ডায়াবেটিস একটি রোগ, যদি কন্ট্রোল করা হয় তাহলে মানুষ ভালো। একই সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইল আর্থ্রাইটিস যদি ঠিকভাবে কন্ট্রোল করা হয়, শুরুতে যদি রোগটা ধরা পড়ে, তাহলে একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার কোনো প্রবলেমই থাকবে না। তো সুতরাং আমরা বলবো যে এটা কন্ট্রোলেবল, বাট দেয়ার ইজ হোপ,
যে এটি আশা করার যথেষ্ট কারণ আছে যে এই রোগটা নিয়েও একজন মানুষ একজন সাধারণ মানুষের মতো চলাচল করতে পারে, স্বাভাবিকভাবে এভরিথিং করতে পারবে যদি কন্ট্রোল করা যায়। খুবই সুন্দর বলছিলেন। কিন্তু সেক্ষেত্রে কেউ যদি এই রোগের চিকিৎসা গ্রহণ না করে থাকে, তার আসলে কি ধরনের ক্ষতির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিশেষ করে আমরা এই কখনো কখনো রোগীদের পাই যেমন হাত পুরোপুরি বাঁকা হয়ে গেছে, এভাবে হয়ে গেছে, মানে উনি হাত গ্রিপ করতে পারতেছেন না। তো একজন মানুষের যদি গ্রিপিং ক্যাপাসিটি চলে যায়, আসলে সে ফাংশনলেস। এই বাতের রোগী সঠিক চিকিৎসা না করার কারণে দেখা যায় গিরা নষ্ট হয়ে তার গিরাটা যখন কাজ করে না তখন সে ক্রিপুল হয়ে যায়। বাতের কিছু কিছু বাত আছে যে বাতটা আমাদের মেরুদণ্ড আক্রমণ করে, এবং মেরুদণ্ড আক্রমণ করার পরে আমরা বলি ব্যাম্বোয়িং হয়ে যায়, বাঁশের মতো সে স্ট্রেট হয়ে যায়, এবং স্ট্রেট হওয়ার পরে সে ঘাড় ঘোরাতে পারে না এদিক ওদিক, সে সামনে পিছনে বেন্ড করতে পারে না, বলা যায় যে একবার স্টিফ হয়ে সে চলাচল করে। তো এই ধরনের মানুষ বাত রোগ দেখা যায় যখন গিরা বা মেরুদণ্ডগুলোকে আক্রমণ করে মারাত্মক পর্যায়ে নিয়ে যাবে, সে তখন বেড বাউন্ড হয়ে যায়, সে তখন তার জব থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তার ফ্যামিলি লাইফ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, একবার পঙ্গু একটা বরণ করে। তার মানে সে সোসাইটির জন্য একটা বার্ডেন হয়ে যায়, কমিউনিটির জন্য একটা বার্ডেন হয়ে যায়, দেশের জন্য একটা বার্ডেন হয়ে যায়। সুতরাং এটি প্রিভেন্টেবল একটা কন্ডিশন। আপনার এই খারাপ অবস্থায় না যাওয়ার ক্ষেত্রে প্রচুর ওষুধ আছে, বাংলাদেশে বিশ্বের আধুনিক সকল ওষুধ আছে। তো সুতরাং এটি আমরা বলবো যে শুরুতে চিকিৎসা করলে আপনার এই ধরনের কন্ডিশন হওয়ার ঝুঁকি কম, না করলে কিন্তু এই ধরনের ঝুঁকি হয়ে একজন মানুষ কিন্তু আর্লি লাইফে একটা বেড রিডেন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আপনি মেডিসিনের কথা বললেন যে মেডিকেশন দেওয়া হয়, সেক্ষেত্রে কি তাদের কোনো ধরনের এক্সারসাইজ কিংবা একই সাথে রিহ্যাবের জন্য কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়? ডেফিনেটলি এই যে বাতের ক্ষেত্রে আমরা বলি যে যত ব্যায়াম করবেন তত ভালো। মানে বাত চিকিৎসায় ব্যায়াম হচ্ছে একটা থেরাপিউটিক রোল আছে, লাইক মেডিসিনের যেমন রোল আছে, ব্যায়ামেরও তত গুরুত্ব আছে। আবার যখন একজন মানুষ কোনো একটা গিরা স্টিফ হয়ে যায় অথবা ডিফর্মড হয়ে যায়, তখন হচ্ছে সেক্ষেত্রে ফিজিওথেরাপি থেকে শুরু করে অনেক থেরাপিউটিক এইডস অ্যাপ্লায়েন্স অনেক কিছুই প্রয়োজন হয়। তো সুতরাং সাইড বাই সাইড ওষুধের পাশাপাশি ব্যায়াম এবং ফিজিওথেরাপি অনেকগুলো রোল আছে বাতের ক্ষেত্রে, বাত চিকিৎসার ক্ষেত্রে। সেক্ষেত্রে একজন রোগী তিনি যখন একজন বিশেষজ্ঞের দ্বারস্থ হবেন, তখন সেই বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাটাই তার জন্য সবচাইতে কল্যাণকর। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আরেকটু জানতে চাবো, যেহেতু আমরা প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছি, চিকিৎসা সম্পর্কে জানতে চেয়েছি, কিন্তু আমরা জানি যে আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা একটু প্রতিরোধ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাবো যে এই রোগটি থেকে বাঁচতে আসলে একজন স্বাভাবিক মানুষ যারা আছেন তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? কিছু বিষয় হচ্ছে যেটা আমরা বললাম যে ওভার ইউজ বা ইনজুরি জনিত যে ব্যথাগুলো হয় সেগুলো তো প্রতিরোধ করা সম্ভব। আর বিশেষ করে যাদের জেনেটিক ফ্যাক্টরগুলো আছেন, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই অটোইমিউন ডিজিজগুলো, সেটার ক্ষেত্রে সরাসরি প্রতিরোধ করার আসলে ওই ধরনের কোনো পথ নাই, কারণ এগুলো জেনেটিক ব্যাপার। যার ভিতরে ওই জিনটা থাকবে, সাথে যদি আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো যুক্ত হয় তখন ওই রোগটা প্রকাশ পাবে। সুতরাং যদি রোগটা প্রকাশ পেয়েই যায়, যদি আর্লি একবার শুরুতেই যদি আপনি রোগটাকে ধরে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে ওই রোগটা আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, এবং অল্প চিকিৎসায়, কম চিকিৎসায় ওই রোগটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। তো সেই জন্য আমাদের পরামর্শ হচ্ছে যখন অটোইমিউন কন্ডিশনগুলো বা দীর্ঘমেয়াদী বাত রোগগুলো, আর্থ্রাইটিসগুলো, এটার ক্ষেত্রে আপনার শুরুতে রিউমাটোলজিস্টের কাছে যাবেন। রিউমাটোলজিস্ট রোগটাকে ধরে আপনার সঠিকভাবে চিকিৎসা করলে দেখা যাবে যে ইন দ্য লং রান আপনি এই রোগটা নিয়েও আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং বিশেষ করে যারা আসলে বংশগতভাবে এই রোগটি বহন করছেন, তারা আসলে তাদের বাবা মা বা যেই রোগটিতে ভুগেছিলেন তাকে দেখেই কিন্তু তারা সচেতন হতে পারেন, সেক্ষেত্রে সচেতন হতে পারেন এবং শুরুতে রোগটা ধরার ব্যাপারে সচেতন হতে পারেন। শুরুতে ধরতে পারলে আশা করা যায় এই রোগটা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সেক্ষেত্রে আরেকটি বিষয়ে আমি তাদের জন্য জিজ্ঞেস করব যে যারা তাদের এই গিরা থেকে শুরু করে যারা খুব শারীরিক পরিশ্রমটা বেশি করে থাকেন, আসলে ওভার ইউজ হয়ে থাকে তারাও হয়তো একটা আশঙ্কায় থাকে যে কোন একটা পর্যায়ে বয়স বেশি হলে হয়তো তিনি এই ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে রিকভারির কোনো ওয়ে আছে কিনা পরিশ্রমের পর? যারা পরিশ্রম করেন, ওভার ইউজ করেন, তাদেরকে আমরা বলবো যে একটা বিভিন্ন পোশ্চার মেনটেন করা, একটা স্পেসিফিক, মনে করেন যে দীর্ঘক্ষণ যারা বসে কাজ করেন তাদের একটা আর্গোনমিক একটা ফ্যাক্টর আছে, তাদের বসার একটা লেভেল আছে, যে স্ট্রেট হয়ে বসা, একটা আই লেভেলটা মেনটেন করা, এই ধরনের অনেকগুলো আর্গোনমিক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো তারা যেন মেনটেন করেন।
তারপরে আমরা বলবো যে যারা হয়তো কোনো কিছু উঠাচ্ছেন, ঝুঁকি উঠানোর ক্ষেত্রেও সেটা বাড়তি সতর্কতা। উনি হয়তো 10 কেজি উঠাইতে থাকেন, হয়তো ওটাতে অভ্যস্ত, উনি হঠাৎ করে 30 কেজি উঠাইতে গেছেন, তো এটা অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে উনি হেল্প নিতে পারেন। তো আবার দেখা যাচ্ছে যে উনি হয়তো 1 ঘন্টা কাজ করতে অভ্যস্ত, উনি হঠাৎ করে 5 ঘন্টা কাজ করে ফেলছেন, তো সেই জায়গাগুলো ওনাকে অ্যাভয়েড করতে হবে, অথবা মাঝখানে স্পেস দিতে হবে, রেস্ট দিতে হবে। এভাবে দেখা যাবে যে ওভার ইউজ রিলেটেড, পোশ্চার রিলেটেড যে ইস্যুসগুলো আছে, যেটার কারণে ব্যথাগুলো মানে এটার ক্ষেত্রেই মানুষ বেশি ব্যথা অনুভব করেন, তো সেগুলো উনি অ্যাভয়েড করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। খুব সুন্দর বলছিলেন। আরেকটি বিষয় একটু আমাদের দেশের প্রেক্ষাপটে জিজ্ঞেস করব যে আমাদের দেশে আসলে এই রোগের চিকিৎসা এবং চিকিৎসক পর্যাপ্ত রয়েছে কিনা? টু বি অনেস্ট, আসলে এই রোগের যে বার্ডেনটা, হ্যাঁ, যেটি আপনি শুরুতে একটা ডাটা দিচ্ছিলেন, এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রিউমাটোলজি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে বাংলাদেশে একটা ন্যাশনাল সার্ভে হয়েছে, যেটি 2016 সালে, এবং সেখানে দেখা গিয়েছে যে প্রায় 30% মানুষ কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় এই ধরনের রোগে ভোগেন। তো 30%, তার মানে ডিজিজ বার্ডেন কিন্তু বাংলাদেশে কিন্তু হিউজ, নট অনলি ইন বাংলাদেশ, এটা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু কাছাকাছি, হিসাবটা কাছাকাছি। সুতরাং সেই হিসেবে বাংলাদেশে আসলে এই রিউমাটোলজিস্টের সংখ্যা কিন্তু একেবারেই কম। সোফার বাংলাদেশে প্রায় অ্যারাউন্ড 80 রিউমাটোলজিস্ট আছে, এবং সব মেডিকেলেও রিউমাটোলজি ডিপার্টমেন্ট নাই। তো যার কারণে দেখা যাচ্ছে যে বাতরোগজনিত যে রোগীগুলো, তারা সঠিক চিকিৎসা পান না, কারণ দূরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই দূর থেকে আসা, এটা মেনটেন করা, ফলো আপ ঠিকভাবে করা, এটা খুব কঠিন হয়ে যায়। তো আসলে বাংলাদেশে এটা সংখ্যা কম, বাড়ছে, হোপফুলি সামনে এটা ক্রাইসিসটা চলে যাবে। যারা বৃদ্ধ বয়সে আর্থ্রাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে তো একটা বিষয় আছে যে তারা হয়তো চিকিৎসা নিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন তারা করছেন, কিন্তু যারা অল্প বয়সে বেসিক কোনো ধরনের গিড়া ব্যথায় ভুগছেন বা আর্থ্রাইটিসে ভুগছেন, সেই আর্থ্রাইটিস কি পুরোপুরি প্রতিকার সম্ভব কি? কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেটা পুরোপুরি ঠিক হয়ে যায়, যেমন সেপটিক আর্থ্রাইটিসের ইনফেকশন জনিত, এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। অনেক সময় আমরা বলি যে টিউবারকুলার আর্থ্রাইটিস, এটাও টিবি রোগ দিয়ে একটা আর্থ্রাইটিস হয়, এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। আবার কিছু কিছু ইনফেকশন জনিত আর্থ্রাইটিস আছে, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এটাও পুরোপুরি ভালো হয়ে যাবে। তারপরে অনেক সময় দেখা যায় গাউট একটি আর্থ্রাইটিস, এটা কখনো কখনো জীবনে একবারই হবে, আর নাও হতে পারে। তো অনেকগুলো ইস্যুজ আছে যেখানে আসলে এটা দীর্ঘমেয়াদী না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের ওই জন্য বলি যে আমরা রোগ নির্ণয়টা হচ্ছে সবচেয়ে ভাইটাল, যত তাড়াতাড়ি এবং কোন ধরনের রোগ, সেটির উপর নির্ভর করবে আমাদের ট্রিটমেন্ট প্যাটার্নটা। যে রোগগুলো দেখা যাবে যে ঠিক হয়ে যাবে, সেই রোগগুলো নিয়ে আমরা অতটা মাথা ব্যথা করবো না, আমরা বলবো যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি ফলো আপ করেন, তারপরে আর দরকার নাই। কিন্তু যে রোগগুলো দীর্ঘমেয়াদী থেকে যাবে, সেটারও একটা ফলো আপ প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা বলবো যে আপনি এইভাবে আসেন, তাহলে আপনার রোগটা আশা করা যায় কন্ট্রোলে থাকবে। চিকিৎসার ক্ষেত্রে একটু আমাদের যদি জানতে চাই যে গ্রামাঞ্চলের দিকে যারা আসলে এই ধরনের ব্যথায় ভুগে থাকেন, তারা আসলে কিছু চিকিৎসা নিয়ে থাকেন, কবিরাজের কাছে যান কিংবা তেল মালিশ করছেন, এই বিষয়গুলো সম্পর্কে কি বলবেন? এগুলো কতটুকু যৌক্তিক? হ্যাঁ, ধন্যবাদ। যেটি প্রবলেম করে সেটি হচ্ছে কবিরাজের কাছে গেলে তেল মালিশ করে, তো আসলে রোগ নির্ণয়টা দেরি হয়ে যায়, এটা প্রথম সমস্যা। রোগ নির্ণয় দেরি হয়ে গেলে রোগটা যখন অ্যাডভান্স হয়ে যায়, তখন ট্রিটমেন্টটা একটু কঠিন হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ইদানিং ফলো করতেছি, বিশেষ করে কবিরাজি চিকিৎসা বা আয়ুর্বেদিক চিকিৎসার নামে এই যে স্টেরয়েড, যে কথাটি আমি বলেছি যে অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, এই ধরনের স্টেরয়েড ওষুধটা পুরিয়া বানিয়ে অথবা ওই গুলায় দেখা যাচ্ছে ওষুধ হিসেবে প্রয়োগ করেন। তো এটি যখন প্রয়োগ করে, তখন ওই স্টেরয়েডের যে সাইড ইফেক্ট, হয়তো উনি ব্যথা কমে যায়, বাট স্টেরয়েডের একটা বিশাল একটা সাইড ইফেক্ট নিয়ে আমাদের কাছে আসেন, যেটা আমি অলরেডি উল্লেখ করেছি। সুতরাং আমরা এটাকে ডিসকারেজ করি যে যেহেতু বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে, অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডাক্তারের কাছে যদি আপনি প্রথম ধাপে যেতে পারেন, তাহলে কিন্তু উনি ভালোভাবে গাইড করতে পারবেন যে আপনি এরপরে এইভাবে যান। উনি এই রিউমাটোলজিস্ট না হলেও কিন্তু উনি গাইড করতে পারবেন যে আপনার রোগটা এই ধরনের, আপনি এইভাবে যান, এবং তিনি রেফার করতে পারবেন। তো সুতরাং এই রোগটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে যদি কবিরাজি, আয়ুর্বেদি, যদিও এটি লো এক্সপেন্সিভ, আগে বলা হতো যে এই কবিরাজি ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই, বাট আমরা যেটা দেখতেছি যে এইসব ওষুধ নিয়ে মানুষ যখন আমাদের কাছে আসে, অনেক ধরনের সাইড ইফেক্ট নিয়ে আসেন। সুতরাং ওই কথাটি কিন্তু ঠিক না যে ওইসব ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই। সুতরাং বরং বেটার হচ্ছে আর্লি কন্ট্রোল করতে পারলে আপনার দীর্ঘমেয়াদী আপনার খরচটা কমে যাবে।
বরং আর্লি কন্ট্রোল না করতে পারলে দীর্ঘমেয়াদে আপনার খরচ বেড়ে যাবে, আলটিমেটলি খরচ বেড়েই যাবে। খুব সুন্দর বলছিলেন। আমার অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যাওয়ার আগে যদি আপনার কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। দর্শকদের আমি এ কথাটি বলবো, আপনার যদি গিরা ব্যথা থেকে থাকে, সেটি হাতে হোক, হাঁটুতে হোক, গোড়ালিতে হোক অথবা মেরুদণ্ড হোক, সেটি যদি দীর্ঘমেয়াদী হয়, 6 সপ্তাহের বেশি হয়, এবং এই ব্যথাটি যদি আপনার এমন হয় যে আপনি রেস্ট নেওয়ার পরে বাড়ছে বা সকালে ঘুম থেকে ওঠার পরে শরীরটা জাম হয়ে থাকছে এবং সেটি আধা ঘন্টার বেশি থাকছে, তাহলে আপনি অবশ্যই একজন রিউমাটোলজিস্টের শরণাপন্ন হবেন। এবং আপনার রোগ নির্ণয় তাড়াতাড়ি যদি করা যায়, তাহলে আপনি এই রোগ দ্রুত কন্ট্রোলে আনা সম্ভব হবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে যাওয়ার আগে আমি একটু আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা। সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করেছি গিরা ব্যথা বা জয়েন্ট পেনে করণীয়। এ বিষয়ে কথা বলছিলেন আমাদের সাথে ডক্টর নাহিদুজ্জামান সাজ্জাদ, মেডিসিন ও রিউমাটোলজি স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আশা করছি আজকের এই পর্ব থেকে আপনারা বাতের ব্যথা এবং আর্থ্রাইটিস সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কালবেলাকে এবং অবশ্যই বায়োফার্মাকে। থ্যাংক ইউ।